সাইফুর রহমান তপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জনাব তপন, আমরা আপনার সাথে কথা বলার আগেই সহকর্মীদের কাছ থেকে খবর নিচ্ছিলাম উপজেলা নির্বাচনের। পত্রিকার পাতাতেও মোটামুটি এই খবরগুলি রয়েছে, কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে সেই খবরটি সহকর্মীদের কাছ থেকে নিচ্ছিলাম, কিন্তু পত্রিকার পাতার খবরগুলো আর প্রায় সবগুলিরই শিরোনাম হচ্ছে শঙ্কা, সংঘাত, একতরফা নির্বাচন, উৎসবের আমেজ, কিন্তু আছে শঙ্কা। কেন বারবার এই নির্বাচনটিকে ঘিরে শঙ্কার শব্দটি ঘুরে ফিরে আসছে? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে, আমাদের মতো দেশে বলাই ভালো, শুধু বাংলাদেশ না, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেও আপনি দেখবেন যে নির্বাচন মানেই হলো ব্যাপক উত্তেজনা এবং ব্যাপক বাকযুদ্ধ, তার সাথে অনেক ধরনের যে রাজপথের যুদ্ধ, বোমা, বন্দুক, এগুলোরও ব্যবহার হয়। তো ফলে আমাদের জন্য তো বটেই, আমাদের এই অঞ্চলের জন্য এই বিষয়টা নতুন কোনো বিষয় না। এটা হলো প্রথম কথা আমার। আর দ্বিতীয় কথা হলো, আপনি খেয়াল করবেন যে পত্রিকাগুলো তাদের শিরোনামে ব্যবহার করছে একতরফা নির্বাচন, একপক্ষীয় নির্বাচন ইত্যাদি। তো এটাও আমি মনে করি এটাও এক ধরনের ট্রেডিশনাল চিন্তা থেকেই কথাটা বলা হয়। ট্রেডিশনাল চিন্তা কেন বলছি? কারণ আমাদের এখানে যখন প্রতীক ভিত্তিক উপজেলা স্থানীয় সরকার নির্বাচনগুলো করা হলো, তখন অনেকেই এটার বিরোধিতা করেছিলেন যে এর ফলে কি হলো, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা, তাদের আর কোনো জায়গা থাকছে না এবং স্বতন্ত্র অর্থাৎ সামাজিক অনেক নেতৃত্ব থাকে যারা এই সমস্ত স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে উঠে আসে, রাজনৈতিক স্তরে উঠে আসে, নতুন নেতৃত্বের বিকাশ ঘটে। তো আমার বিবেচনায় এবারে যে নির্বাচনটা হচ্ছে, এটাকে একপক্ষীয় বলার সুযোগ অনেকটা কম, অন্তত মানে ফর্মের দিক দিয়ে। কারণ হলো এখানে কিন্তু কোনো দলীয় প্রতীক নাই এবং সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে কোনো ক্যান্ডিডেট যাতে এখানে দাঁড়াতে পারে। নির্বাচন কমিশনও সেখানে নিয়ম কানুনের মধ্যেও পরিবর্তন এনেছে, আপনি জানেন সেটা। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমাদের এখানকার যে সবকিছু আমি খাবো, এইরকম একটা মানসিকতা আমাদের এখানকার ক্ষমতাবানদের মধ্যে থাকে। সেটা তিনি যেই দলই করুন না কেন, যে সমাজেরই মানুষ হন না কেন, তার মধ্যে একটা প্রবণতা থাকে যে আমি সব খাবো। এই আমি সব খাওয়ার যে মানসিকতা, এইটার কারণেই নির্বাচনে এবার এই যে উপজেলা নির্বাচনটা প্রথম ধাপের যে নির্বাচন হচ্ছে, সেখানে অনেক ধরনের সংকট তৈরি হয়েছে। আপনি জানেন যে তিনটাতে সম্ভবত চেয়ারম্যান বিনা প্রতিনিধিত্বে পাশ করেছে, কয়েকটাতে ভাইস চেয়ারম্যান বিনা প্রতিনিধিত্বে পাশ করেছে। এটি ছাড়াও তো আমরা দেখেছি কেন্দ্রের সাথে তৃণমূলের যে দ্বন্দ্ব, কেন্দ্র থেকে বারবার যখন বলা হচ্ছিল যে আসলে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে বা মন্ত্রী এমপিদের ভাই বা পরিবারের লোকজন বা সন্তান রয়েছেন, সেই জায়গাটা থেকে তাদেরকে সরে দাঁড়ানোর বারবার চাপ দেওয়া হচ্ছিল। বিএনপি চাপ দিচ্ছিল যেন নির্বাচনে তার কর্মীরা অংশ না নেয়। সেক্ষেত্রে আসলে আমরা কিন্তু দেখছিলাম যে দ্বন্দ্বটা বেশ প্রকট হয়ে উঠছে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেটিও তো আসলে বলা যেতে পারে যে এই নির্বাচন একটি উল্লেখযোগ্য। এইটাকে আমরা অন্যভাবেও দেখতে পারি। আমি যেটা বললাম যে আমাদের এখানকার যে এক ধরনের যে মানসিকতা, এই মানসিকতা সবসময়ই বিরাজ করে। এই যে আমার ফ্যামিলির মধ্যে সব রাখবো বা আমি সব দখলে নিব, এই মানসিকতা কিন্তু আমাদের এখানকার যে নেতৃত্ব, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এই নেতৃত্বের মধ্যে এই মানসিকতা এটা বরাবরই দেখা যাচ্ছে। এবার বরং আমি এটা একটা পজিটিভ এই অর্থে বলছি যে সরকারি দল এবং সরকার এটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তারা সর্বক্ষেত্রে সক্ষম হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু তারা চেষ্টা করছে। সেই কারণে ধরুন এই যে মন্ত্রী এমপির স্বজনরা নির্বাচনে দাঁড়াতে পারবে না, এটা কিন্তু একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, সত্যি সত্যি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। কারণ আমার বাবা মন্ত্রী, আমার বাবা এমপি বলে আমি রাজনীতি করতে পারবো না, বা রাজনীতি করলে আমি চেয়ারম্যান হতে পারবো না বা এমপি হতে পারবো না। তপন, আপনি আমাদের সাথে রয়েছেন, আমরা বরং আমাদের আরো এক সহকর্মীর কাছ থেকে একটু শুনে আসি যে মন্ত্রী এবং এমপি তারা যদি ক্ষমতায় থাকেন, তার প্রভাব তার সন্তান কিংবা তার পরিজন হিসেবে কতটা স্থানীয় নির্বাচনে
পরে প্রার্থী হিসেবে যদি দাঁড়ান, আমাদের আরো এক সহকর্মী রংপুর থেকে শাহ বাইজিদ যুক্ত হচ্ছেন। শাহ বাইজিদ, আপনি নিশ্চয়ই আমাদের এই আলাপ শুনছিলেন, যে জায়গাটিতে তপন ছিলেন যে আসলে আমি যদি মন্ত্রী কিংবা এমপি হই, আমার সন্তান কিংবা আমার পরিজন আসলে স্থানীয় নির্বাচনে কতটুকু সুফল ভোগ করবে বলে আপনি মনে করেন? সাংবাদিক হিসেবে আপনি সেটি দেখেছেন মাঠে, বা যেহেতু উপজেলা নির্বাচন শুরু হয়েছে তার প্রভাব কতটুকু দেখতে পাচ্ছেন? ফারহানা, আসলে আপনি যে বিষয়টি বলছেন এটি একেবারে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে যদি একটু উদাহরণ দিয়ে বলি, আমি গত 3 থেকে 4 দিন আগে রংপুর বিভাগের ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গিতে গিয়েছিলাম। সেখানে কিন্তু আমি দেখেছি যে একই পরিবারের এমপি পরিবারের উপজেলা প্রার্থী 3 জন, 4 জনের মধ্যে 3 জন, এবং সেখানে এমপির আপন 2 চাচা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, পাশাপাশি এমপির এক ভাই নেমেছেন। সাধারণ মানুষ কিন্তু সেখানে প্রার্থী হতে চায়নি বা ভয়ে হয়নি, এরকম কথাও বলেছেন কয়েকজন মাঠের রাজনীতিবিদ এবং কর্মীরা। পাশাপাশি আরো 2-1টি জায়গায় এরকম উদাহরণ আছে। সেটি নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারপরেও এই নির্বাচন উৎসব মুখর করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আর সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের একটা ভালো কথা রয়েছে এবং মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ফারহানা, পাশাপাশি ভোটের উৎসবের কথা যদি আমি জানি, আমি এখন একটি কেন্দ্রে দাঁড়িয়ে আছি। ভোটের শুরু হয়েছে, ভোট উৎসব শুরু হয়েছে, মানুষ আসছে, ভোট দিচ্ছেন, কিন্তু দেখছেন যে যদিও সকালবেলা ভোটের লাইন কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে। শাহ বাইজিদ, আমরা আবার ঠিক আধা ঘন্টা পরে আপনার কাছে ফিরবো, কারণ তখন আমাদের সংবাদের ইস্যু আপনাকে দিয়েই আসলে আমরা শুরু করতে চাই, কারণ নির্বাচন গ্রহণ যেহেতু শুরু হয়েছে সেই খবরটি জানবো আপনার কাছ থেকে। শাহ বাইজিদ, আপনি রয়েছেন আমাদের সাথে, একটু পরে দেখা হবে আবার। তপন, আপনার কাছে আবারও ফিরতে চাই পত্রিকার অন্য খবরগুলো নিয়ে। সেটি হচ্ছে একটু ভালো খবর একটু রাখতে চাই, সেটা হচ্ছে কালের কণ্ঠে আজকে আমরা একটা খবর দেখতে পাচ্ছি, পণ্য বাজারে কারসাজি কমাবে কমোডিটি এক্সচেঞ্জ। আমাদের দেশে এটি একদম নতুন একটি ধারণা বলা যেতে পারে। 2টি পণ্য নিয়েই এই যাত্রাটি শুরু হচ্ছে, কমোডিটি এক্সচেঞ্জ। এই বিষয়টি যদি আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলতেন যে বিষয়টা আসলে কি ঘটতে যাচ্ছে। তারপর আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খবরটা আমি দেখিনি, খবরটা আপনি একটু যদি পুরোটা বলেন যে আচ্ছা, এটা কি 2 দেশের মধ্যে? না, এটি হচ্ছে আমার দেশেই এটি শুরু হচ্ছে। দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। বছর শেষে এটি পরীক্ষামূলক চালুর প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সোনা ও ভোজ্য তেল, এই 2টি পণ্য দিয়ে কমোডিটি এক্সচেঞ্জের যাত্রা শুরু হচ্ছে। এইটা তো একেবারে এটা মানে নতুন বিষয়। এটা মানে এখনো আসলে আপনি খুব পরিষ্কার ভাবে আসলে আমিও খুব ভালো বুঝতে পারছিলাম। আমার ধারণা ছিল যে এটি হয়তো কাজ হবে, কারণ সিএসসি চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেছেন যে কমোডিটি এক্সচেঞ্জে চালু হলে প্রান্তিক কৃষকরা লাভবান হবেন। আমি আরেকটি খবরের দিকে নজর দিতে চাই, প্রায় অনেকগুলো পত্রিকা এটি এসছে যে আসছে এডিপি প্রায় 2,65,000 কোটি টাকার হতে যাচ্ছে। সেটি নিয়ে সব জায়গাতেই আলোচনা চলছে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এখানে এই যে এডিপি নিয়ে তো প্রতি বছরই বাজেটের সময়ে, বিশেষ করে বাজেট যখন আলোচনা শুরু হয় তখনই আলোচনা হয়। তো এখন এডিপি নিয়ে বলার মতো বিষয় যেটা, সেটা হলো প্রথম বিষয় যেটা এডিপিতে যে প্রকল্পগুলো যুক্ত করা হয়, আপনি দেখেছেন যে 2.5 লাখ কোটি টাকার উপরে এডিপি হচ্ছে। সেটা প্রথমত এটা খুব অভিনব কোনো বিষয় না, বিশেষ করে গত 3 বছরের প্রেক্ষাপটে। সেটা আমরা দেখেছি যে বিশেষ করে করোনা পরবর্তী যে বাজেটগুলো হয়েছে, সেই বাজেটগুলোতে ব্যাপকভাবে কাটছাট করতে হয়েছে। এবছরের যে বাজেট, এই যে 23-24 অর্থ বছরের যে বাজেট, সেখানেও কিন্তু ব্যাপকভাবে কাটছাট করতে হয়েছে, প্রকল্প ব্যয় কাটছাট করতে হয়েছে। তো ফলে এটা কোনো অভিনব বিষয় না, এই অভিনব বিষয় নয়, কিন্তু আমার অর্থনীতি তো খুব জোরে সোরে চাকা ঘুরাচ্ছে মনে হচ্ছে না, কারণ পত্রিকার পাতার খবরও তাই বলছে যে রপ্তানি রেমিটেন্স বাড়েনি। জি, সেটাই আমি বলছি। আর দ্বিতীয় বিষয় হলো যে প্রকল্পগুলো যে এখানে বাছাই করা হয়, সেই প্রকল্পগুলো কিন্তু অধিকাংশই আমরা যতটুকু জানি সেটা হলো তদবিরের ভিত্তিতে বিভিন্ন এমপি এবং স্থানীয় নেতৃবৃন্দের
তদবির, আমলাদের তদবিরের মাধ্যমে, যার যার এলাকার তদবিরের মাধ্যমে এই সমস্ত প্রকল্প এখানে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এগুলোর ফিজিবিলিটি বলতে যেটা বোঝায় যে বাস্তবায়ন যোগ্যতা বা উপকারভোগীরা কতটুকু উপকার সুফল পাবেন, বা এটার যে পরিবেশ সংক্রান্ত বিষয় ইত্যাদি বিষয়গুলো কিন্তু খুব ভালো করে এখানে বিবেচনা করা হয় না। তো ফলে এই প্রকল্পগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে একটা উল্লেখযোগ্য অংশ বাস্তবায়িত হওয়ার পরেও সেটা জনগণের খুব বেশি উপকারে লাগে না। সেটা জি। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, যে ধরুন যে এই যে রাস্তা করা হচ্ছে, গ্রামাঞ্চলে সড়ক নির্মাণ করা হচ্ছে, এখন রাস্তা চাই, আমরা পাকা রাস্তা চাই, কাঁচা রাস্তার যন্ত্রণা আমরা জানি সেটা, কিন্তু এই যে রাস্তাটা করা হচ্ছে এটা কিন্তু কোনো মানে সুচিন্তিত বা পরিকল্পিত উপায়ে করা হচ্ছে না। জায়গা সিলেকশনের ক্ষেত্রে আমি কথাটা বলছি। এক সময় হতো কি, এক সময় আঁকা বাঁকা, এমন ভাবে আঁকা বাঁকা ভাবে মানে প্রভাবশালীদের জমি বাঁচিয়ে জায়গাগুলো সিলেক্ট করা হতো যে এই রাস্তার কার্যকারিতা মানে অর্ধেক কমে যেত। আর এখন ধরুন সোজা রাস্তাই হচ্ছে অনেকটা, কারণ যেহেতু অনেকটাই আমি বলবো প্রভাবশালীদের নিয়ন্ত্রণে এই কাজগুলো হচ্ছে, ফলে জমির মালিকরা খুব বেশি আপত্তি করতে পারছেন না। কিন্তু দেখা যাচ্ছে ওখানে হয়তো জমি নষ্ট হচ্ছে, অথবা যে দিক দিয়ে রাস্তার প্রয়োজন নেই সেদিক দিয়েও করছে। এবং সেই সাথে ব্রিজ কালভার্ট আমরা যুক্ত করতেই পারি। অপ্রয়োজনীয় একই স্থানে 18টি ব্রিজ নির্মাণের গল্প আমরা জানি, খুব ঢাকা থেকে খুব দূরে নয়। যশোর ঝিনাইদহ সড়কের চিত্র আমরা একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেই সাথে জি এরকম মানে অহরহ রয়েছে। যেহেতু বাজেট আসছে সেটি নিয়েও আলোচনা হবে, আপনার সাথে নিশ্চয়ই কথা হবে জনাব তপন। আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আগামীতে দেখা হবে আবারও।